আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ১০০ দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগে কেন্দ্রীয় সরকারকে ফের তীব্র আক্রমণ করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, প্রকল্পে যে ধরনের অসঙ্গতির অভিযোগ তুলে এ রাজ্যের বরাদ্দ আটকে দেওয়া হচ্ছে, সে ধরনের অসঙ্গতি অন্য অনেক রাজ্যে রয়েছে। শুধু বাংলার সঙ্গে বিমাতৃসুলভ ব্যবহার চলছে। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য কিছু রাজ্যে মানুষকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন হট্টগোল শুরু করে দেন বিজেপি বিধায়করা। আচমকাই উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন শিখা চট্টোপাধ্যায় ও শঙ্কর ঘোষ সহ একাধিক বিজেপি বিধায়ক। তৃণমূল কংগ্রেসের বিধায়করাও পাল্টা প্রতিবাদে সামিল হন। এদিকে শিক্ষা দুর্নীতি নিয়ে বিরোধী বিজেপির আনা মুলতবি প্রস্তাবকে ঘিরে রাজ্য বিধানসভার প্রথমার্ধের অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, প্যারা টিচারদের বেতন বন্ধ এবং অযোগ্যদের আড়াল করার মতো একাধিক ইস্যুতে সরব হন বিজেপি বিধায়ক দীপক বর্মন। এই নিয়ে মুলতবি প্রস্তাব আনা হলে তা পেশের সুযোগ দেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আক্রমণের অভিযোগকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করেন। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করে বাইরে এসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। মনোজ ওরাও সাংবাদিকদের বলেন, মার্শালকে দিয়ে অধিবেশন থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। শিক্ষক তাদের নিজেরা ঠিক না, তারা কি করবে? অযোগ্য অযোগ্য প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে, তাদের কোনো ডিভাইডেড করা হচ্ছে না। তাদের হয়ে যখন আমরা কথা বলতে দিয়েছিলাম, মুলতবি প্রস্তাব এনেছিলাম, তারা কথা দেয়নি আমাদের, তাই আমরা সভা হই। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ কালীগঞ্জে বিডিও অফিসের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক করেন। সবকটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটদাতাদের সুবিধার্থে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রসার ভারতীর জেলা সংবাদদাতা অনুপম মোদককে একান্ত সাক্ষাৎকারে শ্রী আগরওয়াল জানিয়েছেন। এখানে সব অ্যারেঞ্জমেন্ট তৎপর আছে। আমরা ইসিআই যত গাইডলাইন্স আছে, যত ইনস্ট্রাকশনস আছে ফলো করার জন্য আমরা আবার রিপিট করলাম। এভরিবডি ইজ রেডি ফর দ্য ইলেকশনস। সব প্রিপেয়ার্ড আছে এখানে। আমরা যে আছে ব্রিফিং মিটিং করলাম। আমাদের স্টেট লেভেল নোডাল পুলিশ অফিসার ছিলেন এখানে। আমাদের যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স স্টেট নোডাল অফিসার আছে উনি ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিও ছিলেন, আরও ছিলেন, প্যারামিলিটারি ফোর্সেস ছিল, স্টেট পুলিশ ছিল। কলকাতার ওয়াটগঞ্জ থানা এলাকার খিদিরপুর বাজারে গতরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৩০০রও বেশি দোকান ভস্মীভূত হয়েছে। প্রায় ৬ ঘন্টার চেষ্টায় আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। বিশাল এলাকা জুড়ে প্রায় ১৫০ বছরের পুরনো ওই বাজারে তেল ও চালের গুদাম সহ বিভিন্ন দোকান পুড়ে গেছে বলে খবর। স্থানীয়দের অভিযোগ, দমকল দেরিতে আসায় আগুনের তীব্রতা বেড়ে যায়। ঘটনাস্থলে আজ যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। বিকেল ৫টা থেকে ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে। নবম দশমে ২৩,২১২, একাদশ দ্বাদশে ১২,৫১৪টি শূন্য পদে নিয়োগ হবে। লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, ফল প্রকাশ অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে ২৪শে নভেম্বর। কাউন্সেলিং শুরু হবে ২৯শে নভেম্বর থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিরোধী দলের একজন বিধায়ককে মহেশতলা যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৩ দিনের মধ্যে তাদের সেখানে যেতে হবে এবং যাওয়ার ২৪ ঘন্টা আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি এবং রবীন্দ্রনগর থানাকে জানাতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারবেন তারা, কিন্তু কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করা চলবে না বলে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন। প্রসঙ্গত, গত ১১ই জুন মহেশতলায় ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে বিরোধী দলনেতা সেখানে যাওয়ার পুলিশের অনুমতি না পাওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া এবং দেবাশিস হালদারকে পূর্বনির্ধারিত জায়গায় পোস্টিং না দেওয়ার মামলায় রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী সোমবারের মধ্যে রাজ্যকে এই হলফনামা জমা দিতে বলেছেন। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। মুর্শিদাবাদে জলঙ্গিতে ধৃত বাংলাদেশি নাগরিক আশরাফ মণ্ডলকে আজ আদালতে তোলা হলে বেশ কিছুদিনের জেল হেফাজত হয়েছে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা চোরা পথে ভারতে ঢুকে রাজমিস্ত্রির কাজ করত বলে জানা গেছে। সাইপ্রাস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেসের সঙ্গে বৈঠক করবেন।
কেন্দ্রীয় সরকার জনগণনার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যে আজ রাজ্য বিধানসভায় তীব্র উত্তেজনা। শিক্ষা ব্যবস্থা নিয়ে বিজেপির আনা মুলতবি প্রস্তাব অধ্যক্ষ খারিজ করে দেওয়ায় বিজেপির পরিষদীয় দলের ওয়াকআউট, বিধায়ক মনোজ ওরাও সাসপেন্ড। স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম ও একাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। গভীর রাতে খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডে 1300-র বেশি দোকান ভস্মীভূত বলে অসমর্থিত সূত্রে খবর। আসছে বিস্তারিত খবরে। সাইপ্রাস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের রাষ্ট্রপতি নিকস ক্রিস্টোডুলিডেসের সঙ্গে বৈঠক করবেন। এর আগে তাঁকে নিকোসিয়ায় রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। দুপক্ষের মধ্যে বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক, পরিকাঠামো উন্নয়ন, নতুন উদ্ভাবন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে। ভারত ইউরোপ ওপেন ইউনিয়ন সম্পর্ক এবং ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর নিয়েও তাদের মধ্যে কথা হবে। এরপর প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট নিকোসিয়ার টাউন হল পরিদর্শন করে সেখান থেকে তারা রাষ্ট্রসংঘের যুদ্ধবিরতি রেখায় একটি প্রতীকী যৌথ সফর করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সম্মানে আয়োজিত একটি সরকারি মধ্যাহ্নভোজেও যোগ দেবেন। এর আগে গতকাল গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাসের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রতি ভারতের অঙ্গীকারের ওপর জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, 23 বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সাইপ্রাসে প্রথমবারের মতো ব্যবসায়িক গোলটেবিল বৈঠকের মাধ্যমে সফর শুরু করার ফলে ভারত অর্থনৈতিক ক্ষেত্রে কতটা গুরুত্ব দেয় তা তুলে ধরে। কেন্দ্রীয় সরকার জনগণনার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আজ এই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, 2027 সালের 1 মার্চকে ভিত্তিবর্ষ করে এই জনগণনা চালানো হবে। তবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের তুষারাবৃত অঞ্চলে এই ভিত্তিবর্ষ ধরে জনগণনা হবে না। ওই সমস্ত জায়গায় 2026-এর 1 অক্টোবরকে ভিত্তিবর্ষ ধরে জনগণনা হবে। জনগণনা শুরু হবার পর থেকে এটি হবে 16তম এবং স্বাধীনতার পরে 8ম। আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটির প্রথম সভা আজ বিকেলে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে এই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিক, গুজরাটের স্বরাষ্ট্র বিভাগ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মকর্তা, আমেদাবাদের পুলিশ কমিশনার, ভারতীয় বিমান নিরাপত্তা বিষয়ক মহানির্দেশক এবং অসামরিক বিমান চলাচল সুরক্ষা ব্যুরোর মহানির্দেশক। কমিটি 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করার জন্য একটি মান্য কার্যবিধি প্রণয়নের ওপর মনোনিবেশ করবে বলে মনে করা হচ্ছে। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIBর একটি পৃথক তদন্তও করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমানটি বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড়ানের কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। বিমানে থাকা 242 জনের মধ্যে কেবল 1 জন প্রাণে বাঁচেন। আহমেদাবাদে 3 দিন আগের বিমান দুর্ঘটনায় মৃত 80 জনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও রয়েছেন। আহমেদাবাদ সিভিল হাসপাতালের অতিরিক্ত সুপার রজনীশ পটেল জানিয়েছেন, গতরাত পর্যন্ত 80 জনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হবার পর 33 জনের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ 4র্থ দিনে পড়ল। গতকাল সারা রাত জুড়ে দুই দেশের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। আজ সকালে ইসরায়েলের তৈল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান ইরানের রেভলিউশনারি গার্ড কোরের গোপন শাখা কুদস ফোর্সের কমান্ড সেন্টারগুলিতে হামলা চালিয়েছে। হামলায় দুই দেশের বহু মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকালে ইরানের হামলায় একটি শহরে 3 জন ও ব্রেনিক ব্রাক শহরে 1 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত 20 জন নিহত এবং 380 জন জখম হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানে কমপক্ষে 224 জনের মৃত্যু হয়েছে এবং 1200 জনেরও বেশি মানুষ জখম হয়েছেন। ইরানের হামলায় আজ সকালে মধ্য ইসরায়েলের স্থানীয় বিদ্যুতের গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান জানিয়েছে, আক্রমণের সময় তারা সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা করবে না। যুদ্ধবিরতিতে রাজি হয়নি ইসরায়েলও। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
100 দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কেন্দ্রীয় সরকারকে ফের তীব্র আক্রমণ করেছেন। বিধানসভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, প্রকল্পে যে ধরনের অসঙ্গতির অভিযোগ তুলে এ রাজ্যের বরাদ্দ আটকে দেওয়া হচ্ছে, সে ধরনের অসঙ্গতি অন্য অনেক রাজ্যে রয়েছে। শুধু বাংলার সঙ্গে বিমাতৃসুলভ ব্যবহার চলছে। বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে চোরেদের সরকার বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে বাংলা বিরোধী বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য কিছু রাজ্যে মানুষকে বাংলাদেশী বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের মাঝে যখন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, তখনই হট্টগোল শুরু করে দেন বিজেপি বিধায়করা। আচমকাই উঠে দাঁড়িয়ে স্লোগান তুলতে শুরু করেন শিখা চট্টোপাধ্যায় ও শঙ্কর ঘোষ সহ একাধিক বিজেপি বিধায়ক। তারা সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিঘ্নিত করার চেষ্টা করে গর্জন তোলেন। তৃণমূল কংগ্রেসের বিধায়করাও পাল্টা প্রতিবাদে সামিল হন। শিক্ষা দুর্নীতি নিয়ে বিজেপির আনা মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে আজ বিধানসভার প্রথমার্ধের অধিবেশন উত্তাল হয়ে ওঠে। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, প্যারা টিচারদের বেতন বন্ধ এবং অযোগ্যদের আড়াল করার মতো একাধিক ইস্যু তুলে ধরেন বিজেপি বিধায়ক দীপক বর্মন। সেই সব উল্লেখ করে তিনি মুলতবি প্রস্তাব আনলেও তা পেশের সুযোগ দেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরই বিধানসভার ওয়েলে নেমে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষের একাধিকবার অনুরোধ সত্ত্বেও শান্ত হননি তারা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বিজেপি দাবি করে বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি চরমে পৌঁছয়। উত্তেজনা সামাল দিতে অধ্যক্ষ বিরোধী পক্ষের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ ও মনোজ ওরাওকে দিনের মতো সাসপেন্ড করেন। এর প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। বিকেল 5টা থেকে 14 জুলাই বিকেল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে। নবম, দশমে 23,212 এবং একাদশ, দ্বাদশে 12,514টি শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে। লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, ফল প্রকাশ অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। কলকাতার ওয়াটগঞ্জ থানা এলাকায় খিদিরপুর বাজারে গতরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 1300-রও বেশি দোকান ভস্মীভূত হয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর। প্রায় 6 ঘন্টার চেষ্টায় আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। বিশাল এলাকা জুড়ে প্রায় 150 বছরের পুরনো ওই বাজারে তেল ও চালের গুদাম সহ বিভিন্ন দোকান পুড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, দমকল দেরিতে আসায় আগুনের তীব্রতা বেড়ে যায়। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, দমকল বাহিনী সঠিকভাবেই তাদের দায়িত্ব পালন করেছে। শহরে গাড়ি আসতে গেলেও জায়গা লাগবে তো, একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে তো। আমাদের তো ওয়াটগঞ্জ থেকে গাড়ি এসছে, হেড অফিস থেকে গাড়ি এসে, আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে। যে দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করে না। আমি কারোর দোষ দিচ্ছি না, একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখবো, যা করবার করবো। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, আসফাকুল্লাহ নাইয়া ও দেবাশিস হালদারকে পূর্ব নির্ধারিত জায়গায় পোস্টিং না দেওয়ার মামলায় রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী সোমবারের মধ্যে রাজ্যকে এই হলফনামা জমা দিতে বলেছেন। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। শ্রমিক সংগঠন সিটুর ত্রয়োদশ রাজ্য সম্মেলন গতকাল হলদিয়ায় শেষ হয়েছে। সম্মেলন থেকে আগামী 3 বছরের জন্য নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে। অনাদি সাহু রাজ্য সভাপতি ও জিয়াউল আলমকে রাজ্য সাধারণ সম্পাদক নির্বাচিত করে 35 সদস্যের রাজ্য সম্পাদক মণ্ডলী গঠিত হয়েছে। বাংলাদেশে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ল ব্যাংকিং সেক্টরগুলি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চে খেলাপি ঋণের পরিমাণ 24.13% বেড়েছে। গত ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল 20.20%। গত মার্চ মাসে বাংলাদেশি মুদ্রায় খেলাপি ঋণ বেড়ে হয়েছে 4,20,334 কোটি টাকা, যা আর্থিক সংকটের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রায় 46% ঋণ খেলাপি। আইসিসি বিশ্ব ক্রিকেট টেস্ট চ্যাম্পিয়নশিপে 2025-27 ক্রীড়া সূচি প্রকাশিত হয়েছে। 17 জুন থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ টেস্ট সিরিজের সূচনা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সাইপ্রাস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের রাষ্ট্রপতি নিকস ক্রিস্টোডুলিডেসের সঙ্গে বৈঠক করবেন। শিক্ষা ব্যবস্থা নিয়ে বিজেপির আনা মুলতবি প্রস্তাব অধ্যক্ষ খারিজ করে দেওয়ায় বিজেপি পরিষদীয় দলের ওয়াকআউট। খবর